আসসালামু আলাইকুম। কনসেপ্ট ক্লিয়ারিং সেশন অন থাইরয়েড গ্ল্যান্ড ডার্মাকনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আজকে থাইরয়েড গ্ল্যান্ড সম্পর্কে এমন কিছু জিস্ট কথাবার্তা শুনবো যেটা শোনার পরে আমাদের আহ, মানে কনসেপ্ট থাইরয়েড সম্পর্কে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে এবং পরীক্ষা রিলেটেড যতগুলো কোশ্চেন আসে, এফসিপিএস হোক, ডিপ্লোমা হোক, রেসিডেন্সি হোক, সেগুলো আমরা সলভ করতে ইনশাল্লাহ পসিবল হব। তো আমরা থাইরয়েড গ্ল্যান্ড শুরু করি। তো সবার প্রথমে আমাদেরকে যদি কোশ্চেন করা হয় যে থাইরয়েড গ্ল্যান্ড থেকে কোন হরমোনটা সিক্রেট হয়, আমরা কিন্তু অনেক সময় T3 T4 এর ছাড়াও আমরা বলে ফেলি থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, কিন্তু আসলে কিন্তু থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটা পিটুইটারি গ্ল্যান্ড থেকে নিঃসৃত হয়, এটা কিন্তু থাইরয়েড গ্ল্যান্ড থেকে নিঃসৃত হয় না। সো ইউজুয়ালি থাইরয়েড গ্ল্যান্ড থেকে দুইটা হরমোন নিঃসৃত হয়, এটা হচ্ছে T3 এবং T4। এবং T3 T4 এর মধ্যে আমাদের যেটি T4টা আছে সেটাকে আমরা বলি আমাদের থাইরক্সিন। তো থাইরয়েড গ্ল্যান্ডের যদি আমরা ছবিটা দেখি, দেখেন এটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের দুইটা লোব থাকে, রাইট লোব এবং লেফট লোব, এবং এটা আমাদের সার্ভাইকাল 3 এবং 4 লেভেলে থাকে। এটা পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট একটা কথা। এবং আমাদের এটা ট্রাকিয়াল রিং, সেকেন্ড এবং থার্ড ট্রাকিয়াল রিং বরাবর হয়, আর মাঝখানে যে পোর্শনটা থাকে এটাকে বলা হয় ইসমাস। তো আমরা যদি এখানে আমাদের অ্যাডামস অ্যাপেলটাকে চিন্তা করি, এটা হচ্ছে আমাদের একটা নর্মাল থাইরয়েড গ্ল্যান্ড, আর তার নিচে থাকে ট্রাকিয়াল রিং। সাধারণত সেকেন্ড এবং থার্ড ট্রাকিয়াল রিং বরাবর আমাদের থাইরয়েড গ্ল্যান্ডটা থাকে কোন লেভেলে? সার্ভাইকাল 3-4 লেভেলে। একটা 25 গ্রাম ওজনের একটা ছোট্ট জিনিস। এখন যখন আমাদের থাইরয়েড গ্ল্যান্ডে কোনো ইনফ্লামেশন হয়, তাহলে ওই জায়গাটা কিন্তু আসলে একটু ইনলার্জ হয়ে যায়। এরপর আমরা যদি থাইরয়েড গ্ল্যান্ডের অ্যানাটমিটাকে খুব সহজ ভাষায় মনে রাখতে চাই, যে থাইরয়েড গ্ল্যান্ডটা কোন লেভেলে থাকে? সার্ভাইকাল সার্ভাইকাল 3 এবং 4 লেভেলের মাঝে কিন্তু থাইরয়েড গ্ল্যান্ডটা থাকে। এটা হচ্ছে আমাদের থাইরয়েড কার্টিলেজ, যেটা সার্ভাইকাল 4-5 লেভেলে থাকে। এবং এর নিচে দেখেন আমাদের অ্যাপেক্স, বেস, এবং এখানে মাঝখানে যে জায়গাটা এটাকে আমাদের বলতেছি আমরা ইসমাস। এটা দুটো ক্যাপসুল থাকে, ট্রু ক্যাপসুল থাকে, ফলস ক্যাপসুল থাকে। এরপর আমরা যদি থাইরয়েড হরমোনের ফাংশনটা মনে রাখতে চাই, আমরা 7B দিয়ে মনে রাখতে পারি। ব্যাজাল মেটাবলিক রেটের উপর এটার কন্ট্রোল আছে, ব্লাড সুগারের উপর কন্ট্রোল আছে, এটা ব্রেক ডাউন করে লিপিডকে, আমাদের ব্রেইনকে ম্যাচুরেশন করে। তার মানে একটা বাচ্চা যদি হাবলু হয়, ক্রিটিনিজম, এটা কোন গ্ল্যান্ড রিলেটেড? থাইরয়েড গ্ল্যান্ড রিলেটেড। বাচ্চাটার কোনো মেন্টাল রিটার্ডেশন আছে, তার মানে মিক্সিডিমা বড়দের, তার মানে এটা কোন গ্ল্যান্ডের কাজ? থাইরয়েড গ্ল্যান্ডের কাজ। বোন গ্রোথ, এই যে এইখানে যে কয়েকটা পয়েন্ট লেখা আছে প্রত্যেকটাই কিন্তু এফসিপিএস এর এসবিএ এর কোশ্চেন, যে ব্রেইন ম্যাচুরেশনে কোন হরমোনের ভূমিকা, কোন গ্ল্যান্ডের ভূমিকা, বিটা অ্যাডেনার্জিক এফেক্টে হার্টের উপর কোন গ্ল্যান্ডের ভূমিকা, তারপরে বাচ্চাদের যে সারফেক্টেন্ট নিঃসৃত হয় বেবিদের ক্ষেত্রে, তাহলে আমরা 6টা বি দ্বারা আমরা কিন্তু 7টা বি দ্বারা থাইরয়েড গ্ল্যান্ডের ফাংশনটাকে মনে রাখতে পারবো। এখন আসেন থাইরয়েড গ্ল্যান্ডের সিনথেসিসটা আমাদের কিভাবে হচ্ছে। সোজা বলতে গেলে হাইপোথ্যালামাস থেকে এই যে থাইরোট্রপিক রিলিজিং হরমোনটা যখন নিঃসৃত হয়, সে পিটুইটারি গ্ল্যান্ডকে বলে যে তুমি তাড়াতাড়ি থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করো। তখন এই থাইরয়েড গ্ল্যান্ডের স্টিমুলেটিং হরমোনটা থাইরয়েড গ্ল্যান্ডের রিসিপ্টর বাইন্ডিং প্রোটিনের সাথে বাইন্ড করে এবং থাইরয়েড গ্ল্যান্ডকে বলে যে তুমি T3 T4 কে বের করো। যখন T3 T4 বের করা হয়, তখন এটা যখন বেড়ে যায়, তখন ও উল্টা একটা নেগেটিভ ফিডব্যাক মেকানিজম বলে যে না, আর বের করো না, তুমি এবার থামো। তখন টিএসএইচ কমে। এই জন্যই আমরা যখন T3 লেভেলটা বাড়ে, তখন নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে টিএসএইচটা কমে যায়। আবার যখন টিএসএইচ কমে, পজিটিভ ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে T3 T4টা বেড়ে যায়। এটা একটা ভাইস ভার্সা।
এখানে আরেকটা ছবির মাধ্যমে আমরা দেখব যে হাইপোথ্যালামাস থাইরোট্রপিক রিলিজিং হরমোনের মাধ্যমে পিটুইটারি গ্ল্যান্ডের উপর কাজ করে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এর উপর কাজ করে এবং থাইরয়েড গ্ল্যান্ডের উপর কাজ করে T3 এবং T4 কে নিঃসৃত করে। এখন T3 এবং T4 এর আরো কিছু নাম আছে। T3 এর নাম হলো আপনার ট্রাইআয়োডোথাইরোনিন, আর T4 এর আরেকটা নাম হচ্ছে টেট্রাআয়োডোথাইরোনিন বা থাইরক্সিন। পরীক্ষায় অনেক সময় থাইরক্সিন দিয়েও প্রশ্ন আসে। আর থাইরয়েড গ্ল্যান্ড থেকে এই দুটো জিনিস ছাড়াও আরেকটা জিনিস নিঃসৃত হয়, দ্যাট ইজ থাইরোক্যালসিটোনিন অর ক্যালসিটোনিন, যেটা সি সেল থেকে নিঃসৃত হয়। এখন আমরা যদি আমাদের চেম্বারে আমরা থাইরয়েড হরমোনের কিছু লক্ষণ আমাদের কাছে রোগীরা বাংলা ভাষায় এসে বলে, তাহলে কি বলবে যে স্যার আমার তো বুকে ধড়ফড় করে, আমার তো মনে হয় আমি সিঁড়ি দিয়ে উঠতে গেলেই আমার বুকে একদম হাঁসফাঁস করতে থাকি, আমার তো ওজন দিন দিন কমতেছে, আবার অনেকে বলবে ওজন দিন দিন বাড়তেছে, সবসময় কেমন জানি মনমরা থাকি, দুশ্চিন্তায় থাকি, অশান্তি অশান্তি লাগে, কিছুই ভালো লাগে না। তারপরে আমাদের অনেকে বলবে কি যে আমার অনেক গরম লাগে, যেমন আমার পোস্টপার্টাম থাইরয়েডাইটিস ছিল, আমার প্রচন্ড পরিমাণে গরম লাগতো, আমার হিট ইনটলারেন্স হয়ে যায়, শরীর একদম ঘামা দিয়ে ওঠে প্রচন্ড এসির মধ্যেও। অনেকে বলবে আমার কষা পায়খানা, অনেকে আবার বলবে পাতলা পায়খানা, আবার মাসিকের সমস্যা তো বলবেই। ঠিক আছে, তো এই ধরনের কমেন্টস গুলো কিন্তু মানুষ করে থাকবে। তারপরে যদি আমরা দেখি যে আমাদের কাছে কি কি ধরনের থাইরয়েড রিলেটেড ডিসঅর্ডার নিয়ে মানুষ আসে, একটা হতে পারে যে T3 T4 এর সিক্রেশনটা কমে যাচ্ছে, হাইপোথাইরয়েডিজম। আরেকটা হতে পারে হাইপারথাইরয়েডিজম, অথবা যে থাইরয়েডের যে নডিউল, গলার মধ্যে একটা নডিউল হইলো, সেই কারণে কি হচ্ছে, থাইরয়েড গ্ল্যান্ডের রিসেপ্টরের এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হচ্ছে, অ্যান্টিবডি তৈরি হওয়ার কারণে আপনার টিএসএস এর সিক্রেশনটা কমে যাচ্ছে, T3 T4 এর সিক্রেশন বেড়ে যাচ্ছে। আবার অনেক সময় এনলার্জ থাইরয়েড গ্ল্যান্ড ডিউ টু মাল্টিনোডিউলার গয়টারের কারণেও কিন্তু হইতে পারে। থাইরয়েডাইটিস মানে কি, কোনো একটা ইনফ্লামেশন হয়েছে ডিউ টু পোস্টপার্টাম প্রেগন্যান্সি ইনফেকশন, অটোইমিউন ভ্যারাইটিস কারণে আমাদের থাইরয়েডাইটিস হতে পারে। আরেকটা জিনিস আমাদের ফলিকুলার কার্সিনোমা হতে পারে, আমাদের ক্যাপিলারি কার্সিনোমা হতে পারে। হাইপারথাইরয়েডিজম, থাইরয়েড ক্যান্সার, থাইরয়েড নোডিউল, hypothyroidism, goiter, thyroiditis, all are the dysfunctions of the thyroid gland. এখন আমরা সবার প্রথমে আলোচনা করব হাইপারথাইরয়েডিজম নিয়ে। হাইপারথাইরয়েডিজমের একটা মেয়েকে আমরা চিন্তা করি আমাদের মনে 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 যে আমাদের একটা মেয়ে আমার চেম্বারে আসলো, মেয়েটার নাম জরিনা। সে এসে আমাকে বলল যে ম্যাডাম আমার না কোনো কিছু খাইতে পারি না, খাওয়ার কোনো রুচি নাই, কিচ্ছু নাই, ক্লান্তি লাগে, তাও আমার ওজন বাড়তেছে, এবং আমার গলার ভয়েসটা অনেকটা যে আমার ভয়েসের মতো একটু কর্কশ হয়ে গেছে। আমার ভয়েস কিন্তু একসময় এরকম ছিল না, অনেক সুদিং ছিল, এখন আস্তে আস্তে থাইরয়েডের প্রবলেমের জন্য গলার স্বরটা কর্কশ হয়ে গিয়েছে। তারপরে আমার চুলটা খুব ফ্রিজি, একদম ডাল রাম ব্রিটেল, এরকম রুক্ষ শুষ্ক হয়ে গেছে, এবং আমার মাসিকের সময় আমার এত পরিমাণে রক্ত যায়, এত পরিমাণে রক্ত যায়, এবং একটা সময় আমার গলায় হাত দিয়ে আমি পেশেন্ট জরিনার দেখলাম যে জরিনার গলাটা একটু ফোলা 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 ভাব। আমি তাকে রুটিন টেস্ট করতে দিলাম T3 T4 আর TSH। তো আমরা যেটা অ্যাডভাইস করি সেটা হচ্ছে FT4 FT3 এবং TSH। ফ্রি T3 T4 এর রেজাল্টটা বেশি অ্যাকুরেট আসে। যদি একটা টেস্ট করতে চাই তাহলে আমরা T4 টেস্ট করব আর TSH টেস্ট করব। এখন দেখেন হাইপোথাইরয়েডিজম হইলে ঠিক উল্টা, এখানেও ক্লান্তি, এখানেও অবসাদ, এখানে তার মন বসে না পড়ার টেবিলে, কোনো কিছুই তার ভাল লাগে না, তার স্কিনটা ড্রাই, তার কোষ্ঠকাঠিন্য ঠিক ওইখানে যেমন ছিল পাতলা পায়খানা, তার কমোডে সে বসে আছে তো বসে আছে, তার কোষ্ঠকাঠিন্য ভালো হয় না, হাতে পায়ে বিভিন্ন জায়গায় জয়েন্টে জয়েন্টে ব্যথা, তার বিষণ্ণতা, তার ঋতুস্রাবের সময় তার অতিরিক্ত রক্তক্ষরণ। এখন আমরা যদি হাইপারথাইরয়েডিজমের সিমটম গুলো আমাদের পরীক্ষার জন্য মনে রাখতে পারি, তাহলে আমাদের একটা নেমোনিক মনে রাখতে হবে, দ্যাট ইজ থাইরয়েডিজম।
টিতে ট্রেমর, হাত পা প্রচন্ড কাঁপবে। হার্ট রেট আপ, এই জন্য আমরা হাইপারথাইরয়েড রোগীদেরকে ইন্ডেভার দেই। কেন? হার্ট রেট অনেক বেড়ে যায়, পালস রেট 110-এর উপরে চলে যায়। আমরা ভেরাকল খেতে দেই, আমরা ইন্ডেভার খেতে দেই, কারণ তার হার্ট রেট অনেক বেশি থাকে। তার ফ্যাটিগেবিলিটি বেড়ে যায়, সে আরতে আমরা রেস্টলেসনেস, ওতে অলিগোমেনেরিয়া, আইতে ইনটলারেন্স টু হিট, ডায়রিয়া, ইরিটেবিলিটি, সোয়েটিং, মাসেল ওয়াস্টিং। তাহলে দেখেন এখানে ছবিতে আমরা থাইরয়েড গ্ল্যান্ডে এখানে একটা ইনলার্জ একটা নোডিউল দেখতে পাচ্ছি। এটা সাধারণত হাইপারথাইরয়েডিজম ডিউ টু গয়টার। তাহলে থাইরয়েডিজম দ্বারা আমরা কিন্তু খুব সহজেই একটা হাইপারথাইরয়েডিজমের ফিচার মনে রাখতে পারি। এখানেও সেম একই কথা, থাইরয়েডিজম দ্বারা আমরা হাইপারথাইরয়েডিজমের ফিচারটা মনে রাখতে পারি। এখন আমরা ছবিতে দেখি একটা মানুষ এসে বলবে, জরিনা বলবে, আমার আগের যে কাপড়গুলো সেগুলো আমার এখন ঢিলা হইতেছে, যে আমার গলাটা ফোলা ফোলা লাগে, আমার ওজন টোজন কমে যেতেছে, খাওয়া দাওয়া রুচি নাই, কিছুই ভালো লাগে না, আমার বুক খালি ধড়ফড় করে, আমার প্রচন্ড পরিমাণ আমি ঘামি, মাসিকের সময় দুর্বল হয়ে যাচ্ছি, রক্ত পড়ে বেশি, মুখটা ফ্যাকাশে, এসব কথা আপনাকে সে বলবে। এবার যদি আমরা একটা দেখি যে একটা হেলদি পার্সন আমার কাছে আসছে চেম্বারে, রোগীটা, আমি তার ডাগর ডাগর চোখ দেখেই আমরা বুঝে যাব যে এটা হচ্ছে এক্সোপথ্যালমাস, আর গলার মধ্যে ফোলা দেখে আমি বুঝবো যে এই ফোলা কিন্তু কোনো লকেট না, এটা হচ্ছে গয়টার। আর এইভাবে এটা হচ্ছে ইনলার্জ থাইরয়েড। আমরা একটা আল্ট্রাসোনোগ্রাম বা আমরা এক্সটেন্সিভ কেসে আমরা রেডিও আইসোটোপ স্ক্যানিং করতে দিতে পারি টু এক্সক্লুড দা অটো ইমিউন কজ বা হাসিমোটো থাইরয়েডাইটিস বা গ্রেভস। আমরা সেক্ষেত্রে রেডিও আইসোটোপ স্ক্যানিং করতে দিই। এবার আসেন উল্টা জিনিসটা, হাইপোথাইরয়েডিজম। একটা মেয়ে আপনার কাছে আসছে, একটা ছোট মেয়ে, মেয়েটার নাম হচ্ছে আপনার কবিরা। কবিরা আপনার কাছে এসে বলল যে আমার তো কিছুই মনে থাকে না, আমি খাই না ঠিক মতো, তাও আমি মোটা হয়ে যাইতেছি, আমার মাসিকের সময় রক্ত যায়, আপনি যার পরীক্ষা করে দেখলেন তার জার গুলো স্লো হয়ে যাচ্ছে, তার স্কিন হেয়ার একদম উস্কো খুস্কো, মনে হয় যে গোসল টোসল শ্যাম্পু কন্ডিশনার ঠিক মতো ইউজ করে না, এটা হঠাৎ করে হলো, তো সে ভীষণ টায়ার্ড ফিল করে। আপনি ফ্যামিলি হিস্ট্রি নিলেন, দেখলেন যে ফ্যামিলিতে থাইরয়েডের হিস্ট্রি আছে, সে একেবারেই দেখবেন যে গরমের মধ্যে সে চাদর গায়ে দিয়ে আসছে। আপনি প্রেসার মাপলেন, দেখলেন যে প্রেসারটা বেশি, গ্লুকোজটা বেশি, তারপরেও আপনার এনার্জি লেভেলটা কিন্তু লো, এবং সে এগুলো নিয়ে খুব ডিপ্রেসড। এবার আমরা যদি হাইপারথাইরয়েডিজম এবং হাইপোথাইরয়েডিজম একসাথে কম্পেয়ার করি, তাহলে দেখব এখানে মেটাবলিজমটা স্লো হয়ে যায় হাইপোথাইরয়েডিজমে, যার জন্য পেশেন্টটা মোটা হয়ে যায়। আর হাইপারথাইরয়েডিজমে মেটাবলিজমটা দ্রুত হচ্ছে, তাড়াতাড়ি ব্রেকডাউন হচ্ছে, খাবার ব্রেকডাউন হচ্ছে, যার কারণে সে আপনার শুকায় যাচ্ছে। এখানে হার্ট রেটটা আপনার স্লো থাকে, এখানে হার্ট রেটটা বেড়ে যায়, এজন্য আমরা ইন্ডিভার ভিরাপামিন ওষুধ দেই। এখানে সে আপনার হিট প্রোডাকশনটা তার কমে যাচ্ছে, কারণ T3 T4 এর কাজ কি? এনার্জি প্রোডাকশন করা, বেসাল মেটাবলিক রেটটাকে বাড়ানো। তাহলে তার তো হিট প্রোডাকশন হচ্ছে না, হিট প্রোডাকশন না হলে তার ঠান্ডা লাগাটা খুব স্বাভাবিক। আর এখানে T3 T4 বেশি সিক্রেশন হচ্ছে, তাহলে গরম লাগাটা স্বাভাবিক। যত বেশি গরম তত বেশি অ্যাংজাইটি, তত বেশি ইরিটেবিলিটি, তত বেশি নার্ভাসনেস, এবং তার এক পর্যায়ে গিয়ে তার বেশি বেশি আমরা যখন দেখেন, আহ, আমরা যখন পরীক্ষা দিতে যাই আমাদের বাথরুম বেশি হয়, কারণ আমাদের বাওয়েলটা তখন বেশি মুভমেন্ট হয়, পেরিস্টালসিস মুভমেন্টটা তখন বেশি হয়, যার জন্য আমাদের কিন্তু তখন আমাদের লুজ বাওয়েল হয়। আর যখন আমাদের মানে আমাদের ব্রেনটা কম কাজ করে, আমরা অলস, আমরা করি না, তখন আমাদের কনস্টিপেশন হয়। তো এখানে পিরিয়ডটা কমে যাচ্ছে, এখানে পিরিয়ডটা বেড়ে যাচ্ছে। ঠিক T3 T4 এর কজগুলো যদি মনে রাখি 6B, তাহলে আমরা মনে রাখতে পারবো। এখানে আপনার ডিপ্রেশন হয়, তারপরে ফ্যাটিগেবিলিটি, রাতে ইনসোমনিয়া হয় আমাদের সাধারণত আপনার হাইপারথাইরয়েডিজমে, কারণ এখানে তো হার্ট রেট অনেক বেশি। হার্ট যখন স্থির নাই তখন ঘুম কি করে আসবে, তাই না? সে অল্পতেই ফ্যাটিক হয়ে যাবে।
অল্পতেই তার মানে ভালো লাগবে না, সে ফোকাস করতে পারবে না। আর হাইপোথাইরয়েডিজমে দেখা যাবে যে যেহেতু T3 T4 কমে গেছে, তার বোনসে পৌঁছাচ্ছে না থাইরয়েড হরমোন, তার বিভিন্ন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ব্যথা হবে, গয়টার হইতে পারে, ড্রাই হেয়ার, ড্রাই স্কিন হইতে পারে। এই যে দেখেন আমাদের জরিনা খুব টেনশনে পড়ে গেছে যে কিভাবে থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যার সমাধান করবে। তো আমরা যদি মেকানিজমটা দেখি যে থাইরয়েড গ্ল্যান্ড যখন T3 T4 টা ইনাফ প্রডিউস করতে পারে না, সে T3 T4 লেভেলটাকে বাড়িয়ে দেয় নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে, যার কারণে তার হাইপোটেনশন, ব্র্যাডিকার্ডিয়া, মেনস্ট্রুয়েশন স্লো, মনে রাখবেন কি সবকিছু কমে যায়, সবকিছু কমে যায়, ফ্যাটিকেবিলিটি বাড়বে, মেনস্ট্রুয়েশন ব্লিডিংটা বাড়বে, ঠিক আছে, সেক্সুয়াল প্রবলেম বাড়বে, এগুলা কিন্তু সব ক্ষেত্রেই কমন। আর দেখেন হাইপারথাইরয়েডিজমে হাই হট দিয়ে আমরা মনে রাখতে পারি হাই বিপি, হাই এইচ হার্ট রেট, পালপিটেশন, হাই এনার্জি, হাই জিআইটি মুভমেন্ট, হিট ইনটলারেন্স, তার মানে সবকিছু লো অ্যান্ড স্লো কি হাইপোথাইরয়েডিজম, সবকিছু হাই অ্যান্ড হট কি হাইপারথাইরয়েডিজম। তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে T3 T4টাকে আমরা বাড়াবো, যেহেতু কমে গেছে তাই আমরা লেভোথাইরক্সিন সাপ্লিমেন্ট দিব, আর এখানে T3 T4টাকে আমরা কমাবো, তাই আমরা প্রোপাইল থাইরোসিল, মেথিমাজোল, কার্বিমাজোল এগুলো ওষুধ দিব। প্রেগনেন্সিতে কোনটা সেফ? প্রোপাইল থাইরোসিল সেফ। যদি গয়টার থাকে আমরা অপারেশন করে ফেলবো, রেডিও অ্যাক্টিভ আয়োডিনের মাধ্যমে আমরা এক্সেসটাকে রিমুভ করে ফেলবো, বিটা ব্লকারের মাধ্যমে আমরা হার্ট রেটটাকে কন্ট্রোল করবো, সিমটমটাকে কন্ট্রোল করব। আর এই বেটি যেহেতু মোটা হয়ে যাইতেছে, আমরা তাকে একটা ব্যালেন্স ডায়েট দিব, তাকে আমরা এক্সারসাইজ করতে দিব। এবার দেখেন আমাদের কবিরা আমাদের সামনে আসছে হাইপোথাইরয়েডিজম নিয়ে, একদম শীতের কাপড় চোপড় পরে টরে, কারণ তার কোল ইন্টলারেন্স, তার হেয়ার কমে যাচ্ছে, তার চোখের চারপাশে ফোলা ফোলা ভাব, তার ফ্যাটিক লাগতেছে, তার ক্ষুধা মন্দা, সে খাইতে পারে না, এমনি মোটা আবার কিভাবে খাবে, তার ভালো লাগে না, তার স্কিনটা ড্রাই, হ্যাঁ, তার কনস্টিপেশন, তার মেনস্ট্রুয়াল প্রবলেম, তার সেক্স করতে ইচ্ছা করে না, তার কিছুই ভালো লাগে না। হাইপারথাইরয়েডিজমের হার্ট রেট অনেক বেশি, তার মাথা মুথা খারাপ, এমনিতেই এসির মধ্যে আছে, তার মধ্যে লাগতেছে গরম, হাত পা খালি অযথা কাঁপে, শুকায় যাইতেছে, খাওয়ার রুচি নাই, তার হেয়ার গুলো থিন ড্রাই হয়ে যাইতেছে, তার বিপি সবকিছু মানে হাই, হ্যাঁ, তার তার হাগু বেশি হচ্ছে, ডায়রিয়া হচ্ছে, তার তো মানে সবকিছু হাই। দেখেন সে ফ্যান নিয়ে ঘুরতেছে, তার তার প্রচন্ড গরম, তাই না, হিট ইনটলারেন্স। তার পায়ের মধ্যে দেখেন ইডিমা হয়ে গেছে, ফুলে ফুলে গেছে, কারণ কি তার এটা প্রিটিবিয়াল মিক্স ইডিমা হচ্ছে, তার প্রিটিবিয়াল ইডিমা হচ্ছে। এরপর আসেন আমরা হাইপোথাইরয়েডিজমের সাইন সিমটম গুলাকে কিভাবে মনে রাখতে পারবো। একটা হচ্ছে মম ইজ সো টায়ার্ড, আমাদের মারা সাধারণত আমরা অনেক টায়ার্ড থাকি, তাই না, তো আমাদের মা হওয়ার পরে আমাদের মেমোরি লস হয়, তারপরে আমাদের ওতে ওবিসিটি হয়, মিক্সিডিমা, কোমা হতে পারে, স্লো স্পিচ মুভমেন্ট, স্কিন ড্রাই, নিজের যত্ন নেওয়ার টাইম নাই, হঠাৎ করে হবে, থিন ব্রিটেল হেয়ার। মনে রাখবেন একটা মা বাচ্চা হওয়ার পর যা যা হয়, মম টায়ার্ড থাকে, সেটা দিয়ে আমরা মনে রাখতে পারি যে আইতে ইনটলারেন্স টু কোল্ড, রিডিউসড এনার্জি এন্ড অ্যাপিটাইট, এনলার্জ থাইরয়েড, ডিপ্রেশন। এরপর আমরা যদি কম্পেয়ার করি, দেখেন আমরা খুব ইজিলি দুইটার মধ্যে পার্থক্য বলতেছি, দুইটার মধ্যে কমন কি, হেয়ার লস, ইনসমনিয়া, ফ্যাটিক। এরপর আমরা আরেকটা ডিজিজ নিয়ে আলোচনা করব, গয়টার। গয়টার মানে কি, যে এরকম আমাদের থাইরয়েড গ্ল্যান্ড বেশি বেশি নোডিউল ফর্মেশন করছে। গয়টারের ফিচার গুলো আমরা গয়টার দিয়েই মনে রাখবো। দেখেন জিতে গয়ট্রোজেন মানে কিছু, মানে গয়টার করতে যে সমস্ত কজ ভূমিকা রাখে তাদেরকে আমরা বলি গয়ট্রোজেন। এবং ওতে আমরা মনে রাখবো এটা পিউবার্টিতে অনসেট হয়, আইতে মনে রাখবো আয়োডিন ডেফিসিয়েন্সির কারণে হয়, টিতে মনে রাখবো থাইরোটক্সিকোসিস, থাইরয়েডাইটিস, হাসিমোটো থাইরয়েডাইটিস, টিউমার, এসব কারণে হয়, এনজাইম ডেফিসিয়েন্সির কারণে হয়, রিপ্রোডাকশন প্রেগনেন্সি কারণে ঝামেলা হয়। তাহলে গয়টার দিয়ে আমরা মনে রাখতে পারি। এটা দেখেন এনলার্জ হয়ে গেছে, হ্যাঁ, এই যে গয়ট্রোজেন মানে কি 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 কজ, একটা হচ্ছে আয়োডিন যদি অভাব থাকে, সেলেনিয়াম ডেফিসিয়েন্সি থাকে, অটো ইমিউন, নোডিউল, টিউমার, প্রেগনেন্সি, পিউবার্টি, যে কোনো কারণেও কিন্তু এটা হতে পারে।
এবার দেখেন আমরা আরেকটা ডিজিজ আমাদের আসছে, সেটা হচ্ছে গ্রেভস ডিজিজ। দ্যাট ইজ এই যে থাইরয়েড হরমোন, এখান থেকে টিএসএস রিসিপ্টর আছে, এখানে টিএসএস হরমোন কাজ করে এবং টিএসএস একটা রিসিপ্টরের সাথে লাগানো থাকে। কোনো কারণে যদি এই রিসিপ্টরের এগেইনস্ট অ্যান্টিবডি তৈরি হয়, তখন আমাদের থাইরয়েড হরমোনগুলো নর্মালের তুলনায় এক্সেসিভ সিক্রেশন হতে শুরু করে। এটাকে বলা হয় এক্সেস থাইরয়েড হরমোন। তখন আমাদের এই আইগুলা দেখেন বাল্জিং হয়, থাইরয়েড গ্ল্যান্ডটা ইনলার্জ হয়। এটাকে বলা হয় গ্রেভস ডিজিজ বা গয়টার। এখন এই গ্রেভস ডিজিজটা যদি আমাদের সিনারিও বেস কোশ্চেনে দেয়, তাহলে দিবে যে এক মহিলা, তার নাম সকিনা, সে আপনার কাছে আসছে, তার ওই হাইপারথাইরয়েডিজমেরই ফিচার, তার চোখগুলোর দিকে আপনি তাকাইলেন, অপথ্যালমোপ্যাথি, ডার্মোপ্যাথি, টাকিকার্ডিয়া, ওয়ার্ম, সেম হাইপারথাইরয়েডিজমের সিমটম গুলা আপনি সাসপেক্ট করলেন হাইপারথাইরয়েডিজম, করতে দিলেন টিএসএস 84। হ্যাঁ, আপনার টিএসএস নর্মাল আসলো, 84 নর্মাল আসলো, অথবা লো আসলো, আপনি অল্টারনেটিভ ডায়াগনোসিস চিন্তা করবেন। টিএসএস লো আসলো, 84 হাই আসলো, আপনি চিন্তা করলেন হাইপারথাইরয়েডিজম। যদি আপনার এটা নর্মাল আসে, আপনি অল্টারনেট কজ বা রেডিও আইসোটোপ স্ক্যানিং এর মাধ্যমে আলাদা কজটা বের করার চেষ্টা করবেন। এরপর আমাদের দেখেন অনেকেরই কনজেনিটালি হাইপোথাইরয়েডিজম হয়। তো কনজেনিটাল হাইপোথাইরয়েডিজমকে আমরা মনে রাখতে পারি দেখেন 6P দিয়ে: pot belly, abdomen, pale, puffy face child, protruding umbilicus বা umbilical hernia, protuberant tongue, poor brain development। দেখেন আমাদের এই বাচ্চাটার কে দেখলে আমরা যদি 6টা পি মনে রাখি, কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম বলা কিন্তু খুব সহজ। এই যে দেখেন কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম, একটা বাচ্চা জন্ম হওয়ার পরপরই তার বেশি ঘুমাবে, কারণ সে টায়ার্ড, সে খেতে পাচ্ছে না, তার পায়খানা কষা। পায়খানা কষা হলে আমরা জানি বাচ্চারা খেতে পারে না। তার জন্ডিস, তার মাথাটাকে আমরা বলি কোর্স ফেসিস, সামনের দিকে একটু বালজিং থাকবে, আম্বেলিকাল হার্নিয়া। তাহলে আমরা 6P দ্বারা খুব সহজেই মনে রাখতে পারতেছি। আমাদের ক্রিটিনিজমটা সাধারণত আমরা মনে রাখবি সি ফর সি। ক্রিটিনিজমটা চিলড্রেনে হয়, মিক্সিডিমাটা ম্যাচিউর পিপলে হয়, এম ফর এম। আরো যদি সহজ ভাষায় বলি, হাপলু মার্কা বাচ্চা, বকলু মার্কা বুড়া। তার মানে মিক্সিডিমাটা হয় বড়দের, আর চিলড্রেনটা যখন হাবলু মার্কা হবে, এটা হচ্ছে ক্রিটিনিজম। দেখেন হাবলু মার্কা বাচ্চা। এরপর আসেন আমরা ট্রিটমেন্ট কি করব। আমরা হাইপারথাইরয়েডিজমে সাধারণত আমরা অ্যান্টিথাইরয়েড ড্রাগ দিব, বিটা ব্লকার, রেডিওঅ্যাক্টিভ আয়োডিন। আর আমরা লেভোথাইরক্সিন দিব কোথায়? আমরা হাইপোথাইরয়েডিজমে দিব। এবার অনেক সময় আমাদের কাছে মিক্সিডিমা, কোমা বা ক্রাইসিস নিয়ে আসে, যেটা একটা মানে এমন একটা কন্ডিশন যেখানে পেশেন্টের মেন্টাল স্ট্যাটাস চেঞ্জ হয়ে যায়। তো সেক্ষেত্রে এটা সাধারণত ইনফেকশন বা কোল্ড এক্সপোজার, স্ট্রোকের কারণে হয়। ল্যাবরেটরি যদি আমরা টেস্ট করাই, দেখবো যে সবকিছু কমে গেছে এবং কার্বন ডাইঅক্সাইড স্যাচুরেশন বাড়বে, হাইপোগ্লাইসেমিয়া, হাইপোন্যাট্রিমিয়া, হাইপোক্সেমিয়া, কিউটি ইন্টারভালটা বেশি, এসব জিনিস হবে। ঠিক আছে? তো তার এই সমস্ত পেশেন্ট সাধারণত একটু অ্যাডাল্ট হয়ে থাকে, তার পাফি ফেস হয়, তার দেখেন চুলগুলা থিনিং হয়ে গেছে, তার আইব্রাউজটা লস হয়েছে, তার ব্র্যাডিকার্ডিয়া হয়েছে, সে খেতে পারতেছে না, তার ইনফার্টিলিটি ইস্যুতে ভুগবে, এবং তার হাতে পায়ে একটা কার্পাল টানেল সিনড্রোম, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হয়। সো আমরা থাইরয়েড ড্রাগে লেভোথাইরক্সিন বা থাইরক্সিন আমরা দিব। তো থাইরয়েড গ্ল্যান্ড রিলেটেড আমাদের সামারি কনসেপশন ক্লিয়ারিং ক্লাস ছিল। আপনাদের ক্লাসটা কেমন লাগলো আমাকে জানাবেন।